ধানে সোনালি মাঠে হাসের রোদ্দুর, হাল চাষে বাজে কৃষকের সুর, মাটির ঘানে আছে ভবিষ্যতে। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি নলছিটি থানা কুলকাটি ইউনিয়নের পাওতা গ্রামে মিন্টু মৃধা ভাইয়ের বাণিজ্যিক ডেয়ারি ফার্মে। আর এই ডেয়ারি ফার্মটির নাম রয়েছে হালাল ডেয়ারি ফার্ম, আর এইটি যিনি পরিচালনা করেন মোহাম্মদ মিরাজ হোসেন। তো আজকে আমরা মিরাজ ভাইয়ের নিকট জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে ডেয়ারি ফার্ম পরিচালনা, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে ছোট ভাই রিয়াজ। মিরাজ ভাই, এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো মিরাজ ভাই, আজকে আমরা একটু জানতে চাবো আপনার নিকট থেকে, যেহেতু এই ডেয়ারি ফার্মটি আপনি পরিচালনা করেন, তো প্রথমে তো জানতে চাবো আপনার ডেয়ারি ফার্মে এই মুহূর্তে কতটা গাভী রয়েছে? এই মুহূর্তে আমার দুধের গাভী আছে 47টা, আর বাচ্চা নিয়ে আছে মোট 83টা। সর্বমোট বাচ্চা সহ? বাচ্চা, গাভী, বকনা সব মিলে এটুকু 83টা এই মুহূর্তে রয়েছে। তো আপনার শেড আসলে কতটুকু স্কয়ার ফিটের লম্বা রয়েছে? সেটা আমার দৈর্ঘ্য হলো গিয়া 300 ফিট, প্রস্থ 24 ফিট। 24/300। এখানে আসলে বাণিজ্যিকভাবে কতটা গাভী পালন করা সম্ভব? জায়গা আমার বাণিজ্যিক আমার 300 গাভী, দুধের জন্য 300 গাভী পালন করার ইচ্ছা আছে। আমি এখন পর্যন্ত গাভী দুধের জন্য 46টা নিজে প্রস্তুত করছি, বাইরে দিয়ে ট্রাই করা না, আমার নিজে প্রস্তুত, প্রজনন করে নিজে প্রস্তুত করা। তো আজকে আমরা আসলে আপনার এখানে পৌঁছানোর আগে আমি শুনেছি আপনি নাকি এই যে গাভীর উপরে ডক্টরেট। আমি নিজেই ডাক্তার, নিজেই পরিচালনা করি। আর বাইরে কিছু খাবারটা আমরা নিজেরা প্রস্তুত করে রাখতে হয়। তো আজকে আমরা আসলে লালন পালনের চেয়েও আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার নিকট একটু জানার চেষ্টা করব যে আসলে গাভীর জন্য যে যে ধরনের সমস্যা হতে পারে বা হয়, এগুলো আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রথমেতে আমরা আসলে জানতে চাবো যে গাভীর সাধারণত কোন ধরনের সমস্যা? আমাদের এই যে বড় গাভীগুলো আছে যা 20 লিটার প্লাস দুধ দেয়, এগুলা যেহেতু দুধটা পুষ্টিকর খাদ্য হিসেবে আমরা গ্রহণ করি, বেশি সমস্যা হয় ক্যালসিয়াম সমস্যা। ক্যালসিয়াম সমস্যা দূর করতে আমরা খাবারের সাথে প্রতিদিন ক্যালসিয়াম আমরা পাউডার ফরম্যাটে যে ক্যালসিয়াম আমরা ইউজ করি প্রতিদিন। এটা এরপর কতটুকু পরিমাণ ইউজ করেন? একটা গাভীর ক্ষেত্রে 30 গ্রাম। 30 গ্রাম। তো এটা কি কোন কোম্পানির? আমরা অপশনাল ইউজ করি, ডিসিপি প্লাস অপশনাল কোম্পানি। এটা যদি প্রতিনিয়ত ইউজ করা হয় সেই ক্ষেত্রে গাভীর ক্যালসিয়াম ফল করবে না, কখনো ক্যালসিয়াম চাহিদা মতো পাবেন। পারফেক্ট, যেটা পাওয়া আমাদের উচিত সেটা পাওয়া সম্ভব, আশাস্বরূপ আমরা পাবো আশাস্বরূপ। তো আর কি কি ধরনের সমস্যা হতে পারে যেটা আমরা সর্বত্র আর কি গাভী থেকে আসলে আমাদের যে খামারিরা রয়েছে তারা সবসময় একটু হ্যামারিং হয়? খামারিরা হ্যামারিং হয় কি, গাভী যদি আমি এই বড় গাভী পালন করতে যাই, গাভীটা সবসময় এই শেডের ভিতর সীমাবদ্ধ রাখা যাবে না, সেটা রাখা যাবে না। আমরা বাহিরে ওর ঘোরাফেরার একটা ব্যবস্থা করতে হবে। যেমন আমার খামারি এখান থেকে আর কি বর্ষার জন্য আমি আটকে রাখছি, আবার কিছুদিন পর ছেড়ে দিই, বাইরে ওরা ঘোরাফেরা করে, আবার যখন খোলা থাকে আবার যখন ওদের ইচ্ছায় ভিতরে আসে। মানে গাভী যারা আসলে গাভীর শেড যা করবে তাদের আসলে খোলামেলা একটা জায়গা দরকার আছে, যেহেতু গাভী বাইরে ছাড়ার প্রয়োজন আছে। অবশ্যই এটা হলো গাভীকে ভালো এবং সুস্থ রাখার জন্য ইনশাআল্লাহ। আর গাভীর এরপরে কি ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়? আরেকটা সমস্যার সম্মুখীন হতে হয়, ম্যাস্টাইটিস নামে একটা রোগ আছে। ডাক্তার যারা পরে আর কি অসুবিধা তারা বুঝবে, আর আমরা ডাক্তাররা বুঝবো আসলে এই রোগটা কি, কোথায় হয়? কোলাহন প্রদাহ আর কি, কোলাহন দিয়ে আমাদের জীবাণুর মাধ্যমে এটা সংক্রমণটা হয়, জীবাণুর মাধ্যমে। বেশি দুধ দেয় যে গাভীগুলো, এই গাভীগুলো হয় এর প্রতিরোধ কি? প্রতিরোধ হলো আমাদের মিল্কিংটা খুব ভালোভাবে করতে হবে, জানি বাটের ভিতর দুধ না থাকে। এরপর কি গাভী দুধ দহনের পরে 40 মিনিট ওই বাটের নাল খোলা থাকে,
40 পরে মিনিট 40 মিনিট দাঁড়া করে রাখার ব্যবস্থা করতে হবে। 40 মিনিট গাভীটা যখন দুধ দোয়ানো হবে তারপর 40 মিনিট যেন দাঁড়াই থাকে, এই ধরনের একটা প্রসেস অবশ্যই করতে হবে। এবং এই প্রসেস খেয়াল খাবারের মাধ্যমে করতে পারি, যে দুধ দোয়ানোর পরে আমরা খাবারটা দেবো, তো খাবার দাঁড়াই অবশ্যই খাবারটা হবে, দাঁড়িয়ে থাকবে 40 মিনিটের মতো। তো এই যে ম্যাস্টাইটিস যে রোগটা, এটা আসলে আমার গাভীর আছে কিনা এটা কি করে আমি বলবো? আপনি ওই বাটগুলো শক্ত থাকবে, আর দুধ মিল্ক ছাকড়া ছাকড়া আসবে, চাকরা চাকরা আসবে, এবং বান যেগুলো ব্যথা আছে থাকবে। বানগুলা শক্ত হবে, বাটগুলো শক্ত থাকবে, বাটগুলা শক্ত দুধ নামাইতে হবে, পারবে না। দুধ নামানো যাবে না। এই ধরনের সিমটম দেখা দিলে বোঝা যাবে ম্যাস্টাইটিস আক্রমণ। ম্যাস্টাইটিস আক্রমণ হলে এর প্রতিক্রিয়া। এটা আপনার যারা আক্রমণ হবে এটা ডাক্তারের পরামর্শ নেবেন, আপনি নিজেরা কিছু না করাটাই বেটার। হ্যাঁ, সেটাই আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যে আসলে সেইখানে আসলে যারা খামারি রয়েছে তাদের করণীয়। এটা আপনার অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, অ্যান্টিবায়োটিক সেটা কোন ব্র্যান্ডের এবং কি নাম? সেফটিএক্সন ইউজ করতে পারেন আপনার। সেফটিএক্সন একজন, এটা কোন কোন কোম্পানির? সব কোম্পানির আছে, সব আপনার যার কোম্পানির। চয়েস হবে ওই কোম্পানির। আপনি কোনটা সাজেস্ট আমি করেন? পপুলারটা সাজেস্ট করি, পপুলারটা ইউজ করি। পপুলারটা ইউজ করেন, এবং আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সাজেস্ট করতেছেন যেহেতু এটা আমি ভালো রেজাল্ট ফলাফল পাই বেটার। ইনশাআল্লাহ, ওটা আমি ইউজ করি সবসময়। এছাড়া আর কি কি ধরনের গাভীর সমস্যা হয়? এই 2-3টা সমস্যায় আমি ফল করি, কারণ আমার ফেস করি, কারণ আমার গরু খোলা থাকে, কাঁচা ঘাস মাস্ট বি। গাভীর জন্য কাঁচা ঘাস মাস্ট বি, এটা লাগবে। খামার করতে হলে লাগবে, আগে আপনার ঘাস তৈরি করতে হবে, তারপর আপনি গাভী দিতে দেবেন। গাভী নিতে হবে, মানে কাঁচা ঘাসটা আগে আপনার, তারপরে গাভী। মানে কাঁচা ঘাস মাস্ট প্রয়োজন হবে। আমার ফার্মে একটাও কিন্তু কোনো খ্যার নাই, সম্পূর্ণ কাঁচা ঘাস, সম্পূর্ণটা কাঁচা ঘাস। সামনে দেখবেন ঘাস আছে আমার। তো আপনার এখানে যে গাভীগুলা রয়েছে ব্যাক সাইডে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এই গাভীগুলা কি সবগুলা এই মুহূর্তে বাচ্চা রয়েছে? প্রেগনেন্ট আছে, প্রেগনেন্ট আছে, বাচ্চা আছে, বাচ্চা আছে, আবার কিছু বাচ্চা দিতে আছে। তো আপনার যে গাভীগুলা এখানে রয়েছে বেশিরভাগই তো আপনার খামার থেকে উৎপাদন করা, বাহির থেকে কি খরিদ করছেন কিনা? বাহির থেকে আমি অল্প ওই 7-8 দিন একটা ক্রয় করে আনছি, 7-8 দিন আগে। ভিতরে আছে, ভিতরের অংশে, যেটা এখান থেকে আসলে আমাদের চোখে পৌঁছাচ্ছে না, পৌঁছাচ্ছে না, ওই দেখা যাচ্ছে ওটা আপনি। আমি 3,10,000 টাকা কিনে 3,10,000 টাকা। আমি এটা কি বাচ্চা সহ নিয়েছেন? বাচ্চা সহ নিয়েছি। আচ্ছা, বাচ্চা সহ গাভী নেয়ার ক্ষেত্রে কি কি ধরনের প্রসেস, মানে কি দেখে দেখে আসলে নেওয়াটা বেস্ট হবে? বাচ্চা কি গাভীটার বয়স দেখতে হবে, বয়স দেখতে হবে, বয়স আসলে আছে। কোন বয়সের গাভী নেওয়াটা আসলে এরপর গাভীর স্ট্রাকচার দেখতে হবে, স্ট্রাকচার দেখলে কি বুঝার ক্যাপাসিটি নিয়ে একটা লোক নিয়ে যাইতে হবে গাভী কিনতে গেলে, যে ওই স্ট্রাকচার দেখে জানি বুঝতে পারে যে গাভীর বয়স কত, ভবিষ্যৎ কি, ভবিষ্যৎ বয়স কি। কত। আসলে এইটা বোঝার প্রচেষ্টা কি, আসলে আপনি হয়তো পশুর উপর ডাক্তার, এবং আপনার নিজের যে খামারের সবগুলো গরুর যে ধরনের ট্রিটমেন্ট লাগে নিজেই দিয়ে যাচ্ছেন, এবং আমি শুনছি বাইরেও দিচ্ছেন নাকি। তো সেই ক্ষেত্রে আমরা একটু আপনার কাছ থেকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করতেছি, এবং আমাদের দর্শকদের জানানোর চেষ্টা করতেছি আসলে আমি যদি একটা গাভী কিনতে যাই সেই ক্ষেত্রে কি কি লক্ষণ আমাকে দেখে কিনতে হবে? আপনার গাভীর এই যে হাইট height না না, উচ্চ, এই যে জায়গাটা আছে না, হ্যাঁ এই জায়গাটা আপনার সোজা থাকবে, এই দেখেন যে গাভীটা সোজা আছে একদম সোজা। এরপর যদি আপনার দুধের চিন্তা করেন, দুধের জাত আমি ক্রয় করি, হ্যাঁ। এই যে দুইটা প্রাণের যে মাঝখানের যে ফাঁকা জায়গাটা, হ্যাঁ। এটা প্রশস্ত থাকবে, প্রশস্ত থাকতে হবে, যাতে ওর মানে পা দুটো ফুল না মিশে যায়, একটু প্রশস্ত জায়গা থাকতে হবে। যদি মিশে যায় সেই ধরনের গাভী আসলে নেওয়া যাবে না। আর এই থেকে আমরা কি বুঝতে পারি যদি পা প্রশস্ত থাকে? সেই ক্ষেত্রে আমরা আমাদের বুঝতে পারি যে এটার দুধের জায়গা থাকবে, দুধের জায়গা থাকবে, মানে বান যেটাকে বলা হয় দুধের বান, সেটার স্পেস বড় হবে, এর জন্যই জায়গাটা রয়েছে। এরপর এই যে গরুর লেজ, হ্যাঁ, লেজটা থাকবে ছোট, একেবারে ছোট লেজ, ছোট থাকবে, চিকন, যেটা দুধের জাত ওটা লেজ থাকে চিকন, চিকন লেজ, চিকন। মাথা গ্রাম্য ভাষায় পরে মাথা মোড়া, মাথা মোটা, মাথা থাকবে ছোট, কিন্তু পিছন সাইড বডি বড় থাকবে, মাথা বাট মাথাটা ছোট থাকবে। তাইলে বোঝা যাবে যে এই জাতের গাভীর দুধ বেশি হবে, চাহিদা মতো দুধ পাবো আমরা, চাহিদা মতো দুধ পাওয়া যাবে। তো আমরা আরেকটি জানতে চাবো, আসলে গাভী যখন হিটে আসে এটা বোঝার লক্ষণ
আসলে গাভী হিটে আসলে এক একটা গাভী এক একভাবে প্রকাশ করে। এক একভাবে এক একটা কেউ ধরেন খাবার দাবার খাবে না, খাবার দাবার খাবে না কেউ, বা কেউ ডাকাডাকি করবে, কেউ ডাকাডাকি করবে, কেউ দাম দিয়ে আপনার একটা দিয়ে আরেকটা একটা অন্য আর একটা গরুর গায়ে হ্যাঁ। উঠতে চাবে। আবার অনেক গাভী চুপ করে থাকে, কোনো কথা না আর কি জানে, কোনো সিমটমই নাই, সিমটমই নাই, কিন্তু যে কোনো একটা প্রকাশ করবি যে আমি হিটে আসছি। একটা কিছু প্রকাশ করবে যেটা আপনাকে বুঝে নিতে হবে। খামারই বুঝবে, খামারই বাইরের মানুষ যে আদার্সের মানুষ বুঝতে পারবে। আর ওই ডাক্তার যে যাবে উনি বলতে পারবে। আচ্ছা, একটা গাভী হিটে আসলে কতদিন নাগাদ বীজ দিতে হয়? আপনার যদি গাভী ডেলিভারি হয় তাহলে 45 দিন বীজ না দেওয়া হয় বেটার, আমি মনে করি 45 দিন পরে যে আপনার বীজ দেওয়া উচিত। মানে গাভী হিটে আসার 45 না না দিন? না, গাভী বাচ্চা দেওয়ার পর 45 দিন পর, হিটে আসলে 45 দিন পর বাচ্চাকে বীজ দেওয়া উচিত, সিমেন্ট দেওয়া উচিত। না, গাভীটা যখন হিটে আসবে তখন আমরা কতদিন পরে বীজ দেব? 18 ঘন্টার মধ্যে পরে, 18 ঘন্টা পরে, মানে আজকে যদি আমরা আজকে লক্ষণটা বুঝতে পারছি যে গাভীটা হিটে ধারণা আসছে, করলাম যে এই টাইমে আমরা হ্যাঁ। হিটে আসছে, এর 18 ওই টাইম ধরে 18 ঘন্টা পরে আমরা 18 ঘন্টা পর বীজ দেওয়া উচিত। বীজ দেওয়া উচিত। আসলে এটা কেন 18 ঘন্টা পরে কেন বীজ 18 দেওয়া? ঘন্টা পরে, 18 ঘন্টা ওই গাভীটা হিট থাকে বেশি। গাভীটা আর অতিরিক্ত যদি হিট আপনি থাকে। 60 দিয়ে প্রজনন করান হ্যাঁ, তাহলে আপনি 3-4 ঘন্টার মধ্যে প্রজনন করাইতে হবে। 3 থেকে 4 ঘন্টা। কারণ হচ্ছে সারের বীর্যতা অনেক বেশি, হ্যাঁ, যে কারণে সমস্যা নেই। আর যদি পর্যাপ্ত হিট থাকে হ্যাঁ। সমস্যা নেই। আর যদি কৃত্রিম ভাবে করি আমরা, হ্যাঁ। তখন 18 ঘন্টা পরে গাভী ঠান্ডা হবে, তখন বীজটার কনসেপ্ট ভালো পাওয়া যাবে। ভালো রেট ভালো পাওয়া যায়। আর যদি 18 ঘন্টার ভিতরে কৃত্রিম ভাবে দেওয়া হয় সেই ক্ষেত্রে কোনোভাবে মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকতে হ্যাঁ, ম্যাক্সিমামটা হয় ম্যাক্সিমামটাই হয়। 18 ঘন্টার পরে মিনিমামটা মিস করে, 18 ঘন্টার আগে যদি দিতে তাহলে ম্যাক্সিমামটাই মিস করে। ম্যাক্সিমামটাই মিস করে। তো এই ক্ষেত্রে আসলে যেই প্রজাতির গাভী ওই প্রজাতির বীজ দেওয়া কি ঠিক না অন্য কোনো প্রজাতি নেওয়া? এই আমি হলস্টিন ফ্রিজিয়ান এই যে গাভীটা দেখতেছেন, হ্যাঁ, এই গাভীটা 20 লিটার দুধ আমি পাই, প্রোডাকশন পাই। তো ওরা যদি আমি কৃত্রিম প্রজনন একটা ভালো একটা সিমেন্ট দেই, হ্যাঁ, তখন ওর বাচ্চার আশা 24 লিটার 25 লিটার আশা করা যায়। মানে এই জায়গায় যদি আমি অন্য একটা জাত দেই হ্যাঁ। তাহলে তো ক্রস হয়ে গেল, করছে এগুলো। আমি আশা আর কিছু পাইলাম না। তো তার জন্য মানে যেই প্রজাতির গাভী থাকবে ঠিক সেই প্রজাতির বীজটাই যে দেয়া বেটার। উত্তম। আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার খামারের সকল গরুগুলো ভালো থাক, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত।